নিয়াং হাসছে। আমি ভিডিওগুলি শুধুমাত্র বিনোদনের জন্য বানানো হয়, এখানে কোনো ক্যাপাবেলকে ছোট করা হয় না, তো প্লিজ কেউ এটাকে সিরিয়াসলি নিও না। তো চলো পার্ট 14 শুরু করা যাক। তারা অনেক রাইডে উঠেছিল। বুগাম বলতে লাগলো, আমি যখন ছোট ছিলাম তখন বড় হতে চেয়েছিলাম এবং একজন প্রাপ্তবয়স্ক লোক হতে চেয়েছিলাম। মনে হয়েছিল বড় হলে আমার যা ইচ্ছে আমি তাই করতে পারবো, কিন্তু না, সেটা কখনোই হয়নি। কিন্তু এটা কি? এটা হচ্ছে ড্রপ টাওয়ার। এটার কাজ কি? তারা ভয়ে ভয়ে রাইডে উঠেছিল, কিন্তু তারা ইতিমধ্যেই কাঁপুনি অনুভব করছে। বোগাম, তুমি কি ভয় পাচ্ছ? না, আমি বলেছিলাম না আমি শক্তিশালী। রাইডটি ওপরে উঠতে লাগলে তারা চিৎকার করতে শুরু করলো। এর হাসি সে ধরে রাখতে পারছিল না, কারণ সে সব থেকে জোরে চিৎকার করছিল সে হলো বোগাম। বোগাম তের হাত শক্ত করে ধরে রেখেছে এবং সে অনেক হাসছে। তারা তাদের হাত শক্ত করে ধরেছে। তারা রাইডে অনেক মজা করেছে। রাইডের সিট থেকে নামতেই বোগাম আবার চিৎকার করে উঠল এবং কিছুক্ষণ পর তারা দুজনেই শান্ত হলো। আরে তুমি ঠিক আছো? বোগামের হাত পা কাঁপছে এবং সে বলল, তোমার কি আমাকে দেখে ঠিক মনে হচ্ছে? তার উত্তর শুনে তে হেসে ফেললো এবং অনেক জোরে জোরে সে হাসছিল। বোগাম আকাশের দিকে তাকিয়েছিল। তুমি আকাশের দিকে কেন তাকিয়ে আছো? কারণ আমার মন আজ আকাশে রেখে এসেছি। আসলে বোগাম তের হাসি দেখে হাসছিল। ইতিমধ্যে 6টা বাজে, তারা টেরও পায়নি। আরে এখানে দাঁড়াও। বোগাম হঠাৎ তের কথায় অবাক হয়ে দাঁড়িয়ে পড়ল এবং তে তার পকেটের হাতে ফোনটা বের করে বোগামকে কিমচি বলতে বলল। বোগাম, তুমি এদিকে তাকিয়ে হাসবে আর কিমচি বলবে। বোগাম ঠিক তাই করলো, তে যা করতে বলেছিল। সে অবস্থান ঠিক করলো সে। এরপর বোগামের সাথে তার একটা ছবি তুললো। এরপর বোগাম ছবিটা দেখতে ওর কাছে আসলো, কিন্তু সে এই ফোন দেখে তো অবাক, কারণ এর আগে এমন জিনিস সে কখনোই দেখেনি। এটা কি ডাগুয়েরো টাইপ? না, এটা সেলফোন, এতে ছবি তোলা যায়। তুমি এই অদ্ভুত জিনিসটা কোথায় পেলে? এ কথার কোনো উত্তর না পেয়ে সাথে সাথে ফোনটা তে লুকিয়ে ফেললো এবং সে বলল, বোগাম, অনেক রাত হয়ে গেছে। কিন্তু তারপরে বোগাম ভাবছে এত উন্নত প্রযুক্তি তে কোথা থেকে পেল। তে মনে মনে ভাবলো, আশা করি বোগাম আমাকে সন্দেহ করেনি। তারা ফিরে এসে ছাদে গেল। তে ওপর থেকে নামজিন আর সিয়জিনকে দেখে বলেছিল, তারা হয়তো দুজন একে অপরকে পছন্দ করে। বোগাম তার কথা শুনে বলেছিল, আমারও তাই মনে হয়। আমিও একজন মানুষকে পছন্দ করি। কি কি বললে? তুমি কাউকে পছন্দ করো? বোগাম বুঝতে পারছে না সে ঠিক কিভাবে বাঁচবে। হ্যাঁ, এটা নিয়ে এত লাফালাফি করো না। না, আমাকে তার সম্পর্কে তোমাকে বলতেই হবে। এসো এসো, বসো এখানে, বলো। বোগাম কি বলবে কিছুই বুঝতে পারছে না। তার কাছে বিশেষ কিছুই নেই। তার হাসি অনেক সুন্দর এবং তার বৈশিষ্ট্যগুলো বাস্তব থেকে সম্পূর্ণ আলাদা। তাকে দেখতে অনেক সুদর্শন। তার একটি ভালো মন আছে। এটা বলে বোগাম থামলো। তাহলে তুমি সত্যিই প্রেমে পড়েছো। তার নাম কি? আমি কি তার সাথে দেখা করতে পারি? তোমার কথা শুনে তো মনে হচ্ছে সে তোমার মন কেড়ে নিয়েছে। বোগাম শুধু হাসছে। আমি মনে করি না আপনি তার সাথে কখনো দেখা করতে পারবেন। কেন পারবো না কেন? কারণ আপনি যতক্ষণ না নিজেকে আয়নায় দেখছেন তার সাথে ততক্ষণ দেখা করতে পারবেন না। আমি কেন নিজেকে আয়নায় দেখবো? কথাটা বলার সাথে সাথেই তে বুঝতে পারলো বোগাম কি বলতে চাইছে। সে আর কোনো কথা বলতে পারছিল না, বা কি বলবে বুঝতেও পারছিল না। তুমি আমাকে পছন্দ করো? হয়তো আমার আগেই বলা উচিত ছিল। তুমি আমাকে আগে বলনি কেন? বোগামের সত্যিই প্রচন্ড কষ্ট হচ্ছে। সে তার অনুভূতি ধরে রাখতে পারেনি। সে হাসছিল, তবে তার চোখে জল ছলছল করছিল। আপনি তো সবসময় ক্যাপ্টেন জিওনের সম্পর্কেই বলতে থাকেন, আমি কিভাবে আমার অনুভূতি প্রকাশ করব? এর এখন অনেক খারাপ লাগছে। আপনি জানেন, আমি আপনাকে সেই শুরু থেকেই ইঙ্গিত দিয়েছিলাম, আপনাকে বনের মধ্যে বাঁচিয়েছিলাম। আপনি যখন খাবার নিয়ে না আসলে আমি আপনাকে সেদিন খাবার দিয়ে এসেছিলাম লুকিয়ে। বোগামের কথাগুলো তার প্রচন্ড খারাপ লাগছিল। এগুলো শুনে তার এটাই মনে হচ্ছে তার থেকে বেশি কষ্ট হয়তো বোগামি পাচ্ছে। কিন্তু আমার এসব কাজে কিছুই হয়নি, কারণ আপনি তো ক্যাপ্টেন জিয়নকেই পছন্দ করেছেন, আমাকে নয়। তে কাঁদছিল, কারণ যে তাকে এতটা ভালোবাসে তার কাছে দেওয়ার মতো তাকে কিছুই নেই। তাকে সে কিভাবে আঘাত করতে পারবে? আমি সত্যিই দুঃখিত। না না, এটাতে তোমার কোনো দোষ নেই। তোমাকে পছন্দ করাটা আমার পছন্দ। বোগাম তের চোখের জলটা মুছে দিয়ে বলল, কান্না করো না। এই কান্নাটাও যে আমাকে অনেক কষ্ট দেয়। কথাটা শুনে তে আরো বেশি কেঁদে দিয়েছিল, কারণ বোগাম তাকে যেভাবে ভালোবাসে তার পক্ষে তাকে এভাবে ভালোবাসা কখনোই সম্ভব নয়। আমি কি তোমার হাতটা ধরতে পারি? তে কোনো দ্বিধা ছাড়া ওর হাতটা ওকে ধরতে দিল। তে একটু মজা করে বলল, তোমার হাতটা আমার থেকে অনেক ছোট। এতে বোগাম হেসে উঠল। তারপর বোগাম তের হাত শক্ত করে ধরল। দয়া করে তোমার এই হাতটা 5 মিনিটের জন্য ধরে রাখতে দাও। তে কোনো বাধা দেয়নি। বোগাম তার হাত ধরে বলল, ভালোবাসা সুন্দর হতে পারে, কিন্তু এটি অনেক কষ্টও দিতে পারে।
আমি জানি একতরফা ভালোবাসা হতাশাজনক, তবে আপনি যদি জানেন এই একতরফা ভালোবাসা মানুষকে বেশি আঘাত করে। তে মনে মনে ভাবে, আমি বিশ্বাস করতে পারছি না যে পুগম আমার প্রতি এই অনুভূতি পুষে রেখেছে, আর সে সেটা সবসময় লুকিয়ে গেছে। তবে আমি তাকে কখনোই ভালোবাসতে পারি না। হ্যাঁ, আমি তাকে পছন্দ করি, তবে একজন ভালো বন্ধু হিসেবে। আমি তার ভালোবাসার যোগ্য না। বোগাম একজন চমৎকার মানুষ। আমি আশা করি তার জীবনে এমন কেউ আসবে যে তাকে তার ভালোবাসা ফিরিয়ে দেবে। তে নিচে গিয়ে দেখলো সব সৈন্যরা ফিসফিস করে কি যেন বলছে, যেন কিছু একটা হয়েছে। কি হয়েছে এখানে? লেফটেন্যান্ট লি এখান থেকে চলে যাচ্ছেন। তিনি নাকি এই ক্যাম্পের নিয়ম অমান্য করেছেন, তাই তাকে বরখাস্ত করা হয়েছে। লেফটেন্যান্ট লি তো একজন বিশ্বস্ত কর্মকর্তা। তিনি এখানে 17 বছরে ধরে আছেন। তিনি অনেক ভালোভাবে শিবির পরিচালনা করেন। তাকে কিভাবে বরখাস্ত করা হয়? তিনি কোন নিয়ম অমান্য করেছেন? তিনি কি সেই ব্যক্তি না যে আমাদের কালকে প্রশিক্ষণ থেকে ছুটি দিয়েছিল? হ্যাঁ, তিনিই ছিলেন। তে এবার সবকিছু বোঝার চেষ্টা করছে। লেফটেন্যান্ট লি কখনোই কোনো উচ্চতর কর্মকর্তার আদেশ ছাড়া এই কাজ করতে পারবে না। তে দেখতে পেল সিয়কজিন এক কোণায় বসে আছে। তাকে দেখে অনেক চিন্তিত লাগছে। কিয়ং? সিয়কজিন তার দিকে তাকালো। ওহ তে, তুমি কি ভাবছো? বলে তার পাশে বসলো। তবে সিয়কজিন বললেন, কিছু না, কিন্তু তে বুঝতে পারছে কিছু একটা হয়েছে। এটা ঠিক কিছু না বলে আমার কাছে মনে হচ্ছে না। আপনি বলুন, আমি শুনবো। সে একটা দীর্ঘশ্বাস ফেললেন এবং বললেন, আমি যা শুনেছি তাই নিয়ে ভাবছিলাম। এই রহস্যগুলো কিন্তু আমাকে পাগল করে তুলেছে। কি শুনেছেন আপনি? সিয়কজিন বলতে শুরু করলো। ক্যাপ্টেন লি যখন হুগোর অফিসে ঢুকছিলেন তখন তাকে প্রচন্ড হতাশ মনে হচ্ছিল। ক্যাপ্টেন হুগো ডেস্কের পিছনে দাঁড়িয়ে লেফটেন্যান্ট লিকে বললেন, আমি শুধু জানতে চাই আপনি গতকাল কেন প্রশিক্ষণার্থীদের বাইরে যেতে দিয়েছিলেন? লেফটেন্যান্ট লি অবাক হয়ে বললেন, মাফ করবেন স্যার, এগুলো কি বলছেন? তিনি ক্যাপ্টেন ওয়ার্কারের কথা বিশ্বাসই করতে পারছিলেন না। আমি পরিদর্শনের জন্য অন্য ক্যাম্পে গিয়েছিলাম এবং এটা তো সপ্তাহের শেষ না যে আমি তাদের বাইরে যাওয়ার অনুমতি দেব। ক্যাপ্টেন হুগো আমাকে বলেছিলেন। হুগো অবাক হয়ে বললেন, আমি তোমাকে এটা বলেছি? হ্যাঁ, গতকাল আপনি এ বিষয়ে একটা চিঠি পাঠিয়েছেন, আর তাই আমি ক্যাম্পের লোক পাঠিয়ে ছুটির ঘোষণা করেছি। রুমে নীরবতা রাজত্ব করছিল এবং সবাই বিভ্রান্তির মধ্যে ছিল। হুগো চেয়ারে বসে সবকিছু চিন্তা করতে লাগলো এবং বললেন, তাহলে আপনি বলছেন যে আমি চিঠি পাঠিয়েছি? এতে প্রশিক্ষণার্থীদের ছুটির কথা লেখা ছিল? জি। এতে হুগো আরো বেশি বিভ্রান্ত হলো। কিন্তু আমি কিন্তু তোমাকে কোনো চিঠি পাঠাইনি। লি বিস্মিত হয়ে বলল, তাহলে এটা কি? বলে পকেট থেকে চিঠিটা বের করলো, যেহেতু চিঠিটা তার কাছেই ছিল। এটা কি আপনার হাতের লেখা নয় স্যার? তিনি চিঠিটা নিলেন। ক্যাপ্টেন ওয়ার্কার দেখতে লাগলো। এটা দেখতে তো হুবহু আমার হাতের লেখার মতো, কিন্তু এই চিঠি আমি লিখিনি। তখনই জেনারেল কিম রুমে এসে নক করলেন। আপনাদের কাজে হস্তক্ষেপ করার জন্য দুঃখিত, কিন্তু আমি এ বিষয়ে শুনেছি সবটাই। আপনি এতদিন ধরে এখানে কর্মরত রয়েছেন, জানেন যে এখানে কঠোর নিয়ম রয়েছে, তারপরও কিভাবে নিয়মটা অমান্য করলেন? হুগো উঠে দাঁড়িয়ে বলল, জেনারেল কিম, আমি মনে করি না এখানে ওনার কোনো দোষ আছে, কিন্তু তিনি এখনো নিয়ম অমান্য করছেন ক্যাপ্টেন। আপনি এটাও জানেন না যে এটা কতটা কঠোর, কিন্তু তারপরও সে মিথ্যা চিঠি পেয়ে তার সত্যতা যাচাই না করে সকলকে ছুটির ঘোষণা দিয়ে দিল। এটা কি তার দোষ নয়? কথাগুলো শোনার সাথে সাথে হুগো নিজের জায়গায় থমকে গেল। আপনি জানেন যে এর পরিণতি কি হতে পারে? নিয়ম অমান্য করার জন্য আপনাকে শিবিরের থেকে বরখাস্ত করা হতে পারে। কথাটা শুনে লেফটেন্যান্ট এর মন খারাপ হয়ে গেল। এটা আসলেই কষ্টের, কারণ কোনো দোষ না থাকা সত্ত্বেও তাকে বরখাস্ত করা হচ্ছে। কিন্তু একটা ভুলের জন্য এত বড় শাস্তি দেওয়া যায় না। হতে পারে তাকে এই মুহূর্তে প্রতিস্থাপন করা উচিত নয়, যেহেতু তিনি বৃদ্ধ হয়ে গিয়েছেন। জেনারেল, আপনি কিভাবে তাকে বরখাস্ত করবেন? তার এতটুকু ভুলের জন্য তাকে বরখাস্ত না করে অন্য শিবিরে হস্তান্তর করা হোক। এতে জেনারেল একমত হলো। আপনাদের এসব কিছুই করতে হবে না, আমি আমার শাস্তি মেনে নিচ্ছি। না, আপনি এখানে অনেক দিন ধরে আছেন। আমি জানি আপনি আপনার কাজটা অনেক ভালোবাসেন এবং এই ভুল বোঝাবুঝির জন্য এত বড় শাস্তি আমরা আপনাকে দিতে পারি না। লেফটেন্যান্ট লি একটা অস্পষ্ট হাসি দিয়ে বললেন, ধন্যবাদ স্যার। সিয়কজিন এসব কিছু তেকে বলল এবং এতে দুঃখ বোধ করছেন। আমি বহু বছর ধরে এখানে আছি এবং লেফটেন্যান্ট লিকে চিনি। আমার তাকে সত্যি অনেক মনে পড়বে। আপনি কি আমার বাবাকে সন্দেহ করছেন? সিয়কজি নিচের দিকে তাকিয়েছিল। যেহেতু জেনারেল কিম তের বাবা, তাই এ সম্পর্কে সে কথা বলতে বেশ অস্বস্তি বোধ করছিল। চিন্তা করবেন না, আমি আমার বাবাকে ঘৃণা করি। কথাটায় সিয়কজিন অবাক হয়। কিন্তু কেন? এমনি।
আমি আসলে বলতে চেয়েছি যে জেনারেল কিম বলছিলেন যে এটা মিথ্যে চিঠি। চিঠিটার কথা তাকে কেউই বলেনি, তবে সে কি করে জানলো যে তার কাছে একটি চিঠি গিয়েছিল আর সেটা মিথ্যা? তে হাসলো। সেও এটা সম্পর্কেই ভেবেছে। সে অবাক হয়নি, কারণ সে তার বাবা সম্পর্কে জানে তার বাবা কতটা বড় একটা গাধা। বিকেলে সবাইকে মাঠে ডাকা হলো। লেফটেন্যান্ট লি চলে যাচ্ছেন তাই। লেফটেন্যান্ট লি একটু বক্তব্য দিয়ে শেষবারের মতো জায়গাটা দেখলেন। সবাই অনেক দুঃখ বোধ করছিলেন, কারণ লেফটেন্যান্ট লিকে সবাই অনেক মিস করবে। পরের দিন শুক্রবার সকালে বোগাম অনেক খুশি। সে নিজের হাসি আটকাতে পারছে না। তিনি ফুলের তোড়া নিয়েছিলেন। না, এটা ফুল নয়, স্ট্রবেরি। 1 মাস আগে ক্যাম্পে লাগিয়েছিল। তিনি স্ট্রবেরিগুলো নিয়ে একটা বুকের মতো তৈরি করেছে। এটা করতে গিয়ে তার অনেক জায়গায় ক্ষত লেগেছে। আর অবশ্যই এটা তের জন্যই করেছে, কারণ তে স্ট্রবেরি অনেক পছন্দ করে। যেহেতু তে জানে যে বোগাম তাকে ভালোবাসে, তাই সে তার কাছে কিছু না বলে এটা করেছে। সে আজকে তেকে কিছু বলতে চায়। বোগাম এটা জেনেও খুশি হয়েছে যে সে শেষ পর্যন্ত তেকে তার মনের কথাটা বলতে পেরেছে। অবশেষে বোগাম দেখলো তে হলওয়েতে খুশির চোটে দৌড়ে আসছে। তেকে দেখে বোগাম ফুলের তোড়াটা পিছনে লুকিয়ে নিল। তারা দুজনে একসাথে বলে উঠলো, আমার তোমায় কিছু বলার আছে। ঠিক আছে, তুমি আগে বলো। ঠিক আছে, আমি আগে খবরটা বলছি। অবশেষে ক্যাপ্টেন জিয়ন জাংকুক কোরিয়ায় ফিরে আসছেন। কথাটা বলে তে লাফিয়ে উঠল। বোগাম অনুভব করলো তাকে কেউ যেন হাজার হাজার গুলি মেরেছে। বোগাম মুখে একটা মিথ্যা হাসি নিয়ে রেখেছে। সত্যি এটা অনেক ভালো খবর। তিনি কবে ফিরছেন আমি জানি না, তবে তিনি এ সপ্তাহতেই ফিরে আসবেন। আমি এইমাত্র খবরটা পেয়েছি, আমি অনেক খুশি। যাই হোক, আপনি যেন কি বলতে চেয়েছিলেন? তার পিছনে আপনি কি লুকিয়ে রেখেছেন? আসলে আমি তো ভুলেই গেছি তোমাকে কি বলতে চেয়েছিলাম, আর আমার হাতে আবর্জনা আছে, সেটা ফেলতে এসেছিলাম। ও আচ্ছা, ঠিক আছে, তাহলে আমি এখন যাই, পরে দেখা হবে। হুম, পরে দেখা হবে। আমিও এখন যাই। তে চলে যাওয়ার পর বোগাম তোড়াটা বের করে হাসলো এবং বলল, আমি আসলে একটু বেশি আশা করেছিলাম। বোগাম আজকে অনেক কষ্ট পেয়েছে, তবে তার এটা লুকাতে আরো বেশি কষ্ট হচ্ছে। জাংকুক ফিরে আসছে, জাংকুক ফিরে আসছে। আমি আজ অনেক খুশি। আমি কাঁদতে চাই। আমি তাকে দেখেই তাকে জড়িয়ে ধরতে চাই। তাকে আমি আমার সমস্ত ভালোবাসা দিতে চাই। আমি আবার তাকে দেখতে পাবো। আমি কি স্বপ্ন দেখছি? তবে আমি বড্ড উত্তেজিত। আমি আর অপেক্ষা করতে পারছি না। আমি তার জন্য একটা উপহার বানাবো। এই সপ্তাহে প্রশিক্ষার্থীরা সব বাড়িতে যেতে পারবে। ক্যাম্পে আর মাত্র 3 সপ্তাহ, তারপরে তারা সৈনিক হয়ে যাবে। তে তাদের বাড়িতে যেতেই দেখলো তার মা বসার ঘরে কিছু কাপড় সেলাই করছে। গুড মর্নিং মা। তার মা তাকে দেখে একটু আদর করলো, তবে একজন মা হিসেবে তিনি বুঝতে পেরেছিলেন তে কিছু একটা বলতে এসেছে। আর তের মুখে একটা উজ্জ্বল হাসি, যেটা অন্য সময় থেকে আলাদা। আমার তো মনে হচ্ছে তোমার আজকের সকালটা সত্যিই অনেক শুভ। কথাটা শুনে তে অনেক কষ্টে তার হাসি চেপে রাখলো। সে বুঝতে পেরেছে যে তার মা সবকিছুই বুঝতে পারছেন। সে তার মায়ের পাশে বসে বলল, মা, আপনি কি আমাকে সেলাই করা শেখাবেন? এটা একটা স্বাভাবিক প্রশ্ন ছিল, কিন্তু তার মা অবাক হয়ে তার দিকে তাকালো। তোমার কি হয়েছে একটু বলবে? তে একটা হাসি দিয়ে তার মায়ের পাশ থেকে সুতো আর কাপড় দেখতে লাগলো। দেখো সোনা, এটা শুধু মেয়েদের কাজ, তুমি হঠাৎ করে এটা কেন করতে আগ্রহ বোধ করছো? তে একটা অজুহাত দেখানোর জন্য মিথ্যা বলবে, কিন্তু তার মিথ্যা বলার কোনো ইচ্ছেই নেই। দেখো মা, আমার এক বন্ধুর জন্য আমি কিছু একটা বানাতে চাই। তে মনে মনে প্রার্থনা করলো তার মা যেন কোনো কথা না বলে। তোমার বন্ধু? কিন্তু তোমার বন্ধুদের সাথে তো তোমার এরকম সম্পর্ক না। আমি আর এখন কিছুই বলতে পারছি না মা। তীর মা বুঝতে পারলো তে লজ্জা পাচ্ছে। এরপর তিনি বললেন, ঠিক আছে, আমি শিখিয়ে দেব। কথাটা শুনে তে অনেক খুশি হয়ে যায়। তে প্রচন্ড আগ্রহী এই কাজে। আসলে সে জাঙ্কুকের জন্য কিছু একটা বানাতে চায়। প্রথমে তার মা তাকে শেখানোর জন্য ছোট ছোট দুটো সাদা কাপড়ের টুকরো দিল। তারপর তের কাছে একটি সুতো এবং সূচ দিল, সূচে সুতোটা পরানোর জন্য। তে কোনোভাবেই পারছিল না। তারপর অনেকক্ষণ চেষ্টা করার পর অবশেষে পারল। এই কাজটা অনেক কঠিন। তার মা তাকে একটা সাধারণ জিনিস শিখিয়ে দিয়েছেন, কিন্তু তারপরেও তে পারছিল না। যেহেতু সময়টা 1890 দশকের, এজন্য সূচগুলো কেমন যেন। সুতো ভরতে গিয়ে তের হাত ক্ষয় হয়ে যাচ্ছিল। তুমি কি এখনো নিশ্চিত এটা করতে পারবে? তে মাথা নাড়ল। অবশ্যই পারবো। কথাটা শুনে তের মা হাসলো। তুমি কি আমাকে খুশি করার জন্য এসব করছো? কেন, কি হয়েছে? কারণ তুমি কখনোই এমন ছিলে না। তুমি আমাকে শুধু শুভ সকাল বলে আর কোনো কথাই বলতে না। আমি তোমার কাছে গেলে তুমি দূরে সরিয়ে দিতে। আমি সবসময় তোমার সাথে যোগাযোগ করতে চাইতাম, কিন্তু তুমি চাইতে না। আমার কষ্ট হতো অনেক। কিন্তু হঠাৎ করেই তুমি কেমন যেন বদলে গিয়েছো। তে একরকম খুশি অনুভব করলো। সে ভাবছে সে তার শরীরে আছে, যে কিনা তার থেকে একেবারেই আলাদা। তুমি হঠাৎ করে হাসো, তুমি আমার সাথে বিনা কারণেই কথা বলো, মজার মজার
কথা বলে আমাকে হাসাও, তোমার বন্ধুদের সাথে পরিচয় করিয়ে দাও। আমি সত্যি অনেক খুশিতে। আমি আসলে সিদ্ধান্ত নিয়েছি এখন থেকে সবসময় এভাবেই থাকবো। তে আসলে মিথ্যা বলেছে, কারণ সে তো আর সত্যি বলতে পারবে না যে সে ভবিষ্যৎ থেকে এসেছে। ক্যাপ্টেন জিওনের প্রভাব তোমার উপর ভালো করেই পড়েছে, তাই না? কথাটা শুনে তে হাসলো। সে সত্যি আমার উপর প্রভাব বিস্তার করেছে। আমি কিভাবে তাকে এতটা ভালোবেসে ফেলেছি। তার মা হাসছিল। আসলে মাছ নিজের জালে নিজেই ধরা পড়েছে। তে মুখ চেপে ধরে রেখেছে। সে এতটা কিভাবে বোকা হতে পারলো? মা, আমি যা বলেছি দয়া করে তুমি ভুলে যাও। তের এই কথা শুনে তার মা আরো জোরে হাসতে লাগলো। তের কাছে এখন তার মাকে অনেক মজার মনে হচ্ছে। তুমি জানো, তুমি যদি আমাকে নাও বলো, আমি বুঝতে পারি যে তোমরা দুজন দুজনের প্রতি দুর্বল। তের পেটের ভেতর যেন অনেক প্রজাপতি উঠছে তার মায়ের কথা শুনে। আমি সত্যিই কৃতজ্ঞ যে এখানে যারা আছে তারা সবাই আমাকে সমর্থন করছে। আমি কখনোই এতটা ভালো অনুভূতি বোধ করতে পারিনি। আমি আশা করি যে ভবিষ্যতের মানুষও এভাবে ভালোবাসাটাকে মেনে নেবে। আমি জানি এ ভালোবাসা নিষিদ্ধ, কারণ সবাই এটা কখনোই মেনে নেবে না, এবং এই বিষয়টি নিয়ে আমি সবসময় ভয়ে থাকি। রবিবার চলে গেছে। তে জাঙ্কুকের জন্য রুমাল বানানোর প্রস্তুতি নিচ্ছে, তাই সে তাড়াতাড়ি ঘুম থেকে উঠে পড়েছে। সে রুমালের এক কোণে যে অক্ষরটি সেলাই করেছে, এটা জাঙ্কুক নামের প্রথম অক্ষর। কিন্তু তের হাত অনেক ব্যথা, আঙুলে সুই ফুটে গিয়েছিল, কিন্তু এতে তার কিছুই আসে যায় না। অবশেষে সকাল থেকে দুপুর পর্যন্ত সে সেলাই শেষ করেছে। সে রুমালটি দেখছিল এবং নিজেকে নিয়ে অনেক গর্বিত বোধ করছিল। সে ভাবছে এটা দেখার পর জাঙ্কুকের রিয়াকশন কেমন হবে। কি হয়েছে কি তোমার? আচমকা কারো কথা শুনে তে ঘুরে তাকিয়ে দেখলো জেনি পিছনে দাঁড়িয়ে আছে। তে জেনির দিকে তাকিয়ে বলল, তুমি এই কথা কেন জিজ্ঞাসা করলে? না, আমি দেখলাম তুমি একা একা হাসছিলে, তারপর মনে হলো কি বিড়বিড় করছো। তুমি স্বাভাবিক আছো তো? তে মনে মনে আরো হাসলো, কারণ সে জাঙ্গুকের কথা ভেবে একা একাই হাসছিল। আপনি এই কাজটি আবার করছেন? রুমালের যে অক্ষর দেখে জেনি তার কাছে এগিয়ে গেল। ও, এটা কি আমার জন্য? জেনি রুমালটা নিতে গেলে টেক ছিনিয়ে নিল। না, এটা তোমার জন্য নয়, তো যে অক্ষর লেখা আছে, আর আমার নামও যে দিয়ে শুরু। আমি বলছি না এটা তোমার জন্য নয়। তাহলে কি এটা তোমার জন্য? তোমার নাম কি জেইয়ং? কথাটা বলে দুজন কিছুক্ষণ মারামারি করলো। কি আশ্চর্য, তার নাম ছাড়া কি অন্য কারোর নাম যে দিয়ে শুরু হতে পারে না? সেদিন বিকেলে, আমি জানতাম না সেলাই করাটা একটা বিনোদনের মতন। আমি জাঙ্কুকের জন্য আরেকটা ডিজাইন তৈরি করব। তে তার মায়ের কাছে গেল। মা, দয়া করে আমি আরেকটা সেলাই করতে চাই। ক্যাপ্টেনের জন্য আরেকটি উপহার তৈরি করার জন্য অনেক কষ্ট করে সে তার মাকে নিয়ে বাজারে গেল। তার মা বাজার যেতে রাজি হচ্ছিল না। সে অনেক কাকতি মিনতি করে তার মাকে রাজি করিয়েছে অনেক ধরনের সুতো কেনার জন্য। তে, তোমার হাতে ব্যথা, এখন তোমার বিশ্রাম নেওয়ার প্রয়োজন। মা, আমার কিছু হয়নি, আমি ভালো আছি, কিচ্ছু হবে না। তার হাতে কাপড় পেঁচানো, কারণ শুয়ের কারণে তার হাত থেকে রক্ত পড়ছিল। অনেকক্ষণ বোঝানোর পর তার মা তাকে একটা শর্ত দিল। তে ভয় পেয়ে গেছে, কি জানি তার মা কি বলবে। তুমি আমাকে তোমার আর ক্যাপ্টেনের সম্পর্কের কথা সবটা বলবে। কথাটা শুনে তে তো লজ্জায় লাল। আচ্ছা ঠিক আছে, বলবো। তারা দুজন বাজারে গেল। তারা দোকানে বিভিন্ন রঙের সুতো খুঁজতে ব্যস্ত। তে এতে প্রচন্ড আগ্রহী, সে সেরা সুতোটাই কিনবে। মা, এটা কেমন? সে তার মাকে লাল রঙের একটা সুতো দেখালেন। তার মা মাথা নাড়ল। ঠিক আছে, আমি তোমাকে ভালো রঙের সুতো বেছে দিচ্ছি, বলে পিছনে তাকিয়ে দেখে তের দিকে একজন কালো স্যুট পরা লোক বন্দুক তাক করে আছে। হঠাৎ একটা বিকট শব্দে সবাই আতঙ্কে ছোটাছুটি করতে লাগলো। তে পেছনে তাকিয়ে দেখলো তার মা মাটিতে লুটিয়ে পড়েছে, তার সারা শরীরে রক্তমাখা। সাথে সাথে তে দুর্বল হয়ে পড়ল। তার মুখ থেকে কোনো কথাই বের হচ্ছিল না, তার হাত পা কাঁপছিল। তার মাকে কাঁপা কাঁপা হাতে সে ধরল। আশেপাশের মানুষ চিৎকার করছে পুলিশ আর ডাক্তারের জন্য। তে কাঁদো কাঁদো কণ্ঠে তার মাকে ধরে নিজের কোলের উপর রাখলো। মা, আপনার কিছু হবে না, আপনি ঠিক হয়ে যাবেন। সে কাঁদছিলেন এবং তার চোখ ঝাপসা হয়ে গেছে। অনেক কষ্টে তার মায়ের কাপড় থেকে এক টুকরো কাপড় নিয়ে যেখানে রক্ত হচ্ছিল সেখানে বাঁধার চেষ্টা করলো। তের চোখ দিয়ে অবিরাম অশ্রু গড়িয়ে পড়ছে। কোথায় ডাক্তার? কেউ কেন আসছে না? সে তার মাকে কোলে করে ডাক্তারের কাছে যাওয়ার চেষ্টা করলো, কিন্তু সে কারোর জন্য অপেক্ষা না করে কারোর দিকে না তাকিয়ে এগিয়ে যেতে লাগলো। আপনার কিচ্ছু হবে না মা, আমি আপনাকে ডাক্তারের কাছে নিয়ে যাচ্ছি। আমার মনে হয় আমি আর বাঁচবো না। কথাটা শুনে তে আরো জোরে কাঁদতে লাগলো। সে মাটিতে বসে তার মায়ের মাথা কোলের ওপর রাখলো। আপনি এটা বলতে পারেন না। কান্না বন্ধ করো, এতে আমার আরো বেশি কষ্ট হচ্ছে। তে কান্না থামানোর বদলে আরো জোরে জোরে কাঁদতে লাগলো। এমন কিছু হবে সে কল্পনাতেও ভাবতে পারেনি। তের মা হাত বাড়িয়ে তার মুখে হাত দিলেন। আমি জানি তুমি আমার ছেলে না,
তুমি ভবিষ্যতে। এতে অনেকটা অবাক হয়ে গেল, কিন্তু তার মুখ দিয়ে কোনো কথা বের হচ্ছিল না, কারণ তার কান্নার আওয়াজ বেড়েই চলেছে। আমি জানি তোমার এই দেশের জন্য একটা মিশন আছে। তিনি আর শ্বাস নিতে পারছিল না। আমি ঈশ্বরের কাছে চাইবো আপনাকে যেন ভালো রাখে। আমি আপনার ছেলে না হলেও আমি অনেক খুশি যে আপনার সাথে একটা ভালো সময় কাটিয়েছি। দিয়ে তার মায়ের হাত ধরে কাঁদছে, কারণ আজকের পর থেকে এই হাত হয়তো আর কখনো ধরতে পারবে না সে। অনুগ্রহ করে তোমার ভাই বোনদের খেয়াল রাখবে, বিশেষ করে তোমার বোনের। সে যেন তার পড়াশোনা শেষ করে, এবং তাদেরকে বলে দিও আমি তাদের অনেক ভালোবাসি। তার মায়ের কথা স্পষ্ট শুনতে পাচ্ছে না, কারণ সে অনেক জোরে জোরে কাঁদছিল। আমার নিজের ছেলে যার শরীরে তুমি আছো, তার সাথে যদি কখনো দেখা হয় তাকে বলো আমি তাকে অনেক ভালোবাসি। মা, আপনি কথা বলা বন্ধ করুন, আপনার কিচ্ছু হবে না। নিজের মধ্যে শক্তি সঞ্চয় করুন। এ জোরে জোরে কাঁদছিলেন, এবং দূর থেকে একজন ডাক্তারকে দৌড়ে আসতে দেখে সে একটু আশা খুঁজে পেল। তার মা একটা নিষ্পাপ হাসি দিয়ে বলল, আমি তোমাকেও ভালোবাসি। তে তার মায়ের হাত ধরে আরো জোরে কাঁদতে লাগলো। আমিও তোমাকে ভালোবাসি মা, দয়া করে আমাকে ছেড়ে যাবেন না। সো গাইস, দ্যাটস ফর টুডে। যদি ভিডিওটা ভালো লাগে লাইক করো, কমেন্ট করে শেয়ার করো, চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিও।